অন্তর্বর্তী বাজেট ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন এবং মূলত সাধারণ মানুষ কি পেল, প্রত্যাশা যেখানে ছিল সেই জায়গায়, ভোটমুখী বাজেট কি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, তথ্য এবং খবর আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৈনুর মজুমদার, রয়েছেন কংগ্রেসের তরফ থেকে লিপিকা ঘোষ, সিপিআইএম এর তরফ থেকে কৌস্তব চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপির তরফ থেকে সুতনু সামন্ত, রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং রয়েছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায়, বাজার বিশেষজ্ঞ। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। অনির্বাণ বাবু, প্রথমে আপনার কাছে আসবো। ট্যাক্সের নিরিখে ইতিমধ্যে তিনি জানিয়ে দিলেন এই মুহূর্তে কোনো প্রস্তাবনা নেই, প্রত্যাশার একটা জায়গা থেকে কি বলবেন? দেখো, এটা 14তম অন্তর্বর্তী বাজেট পেশ হলো স্বাধীনতার পর থেকে। এবং তোমার হয়তো মনে থাকবে শিলাদিত্য, 2019 সালে যখন পীযূষ গোয়েল এই অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তখন উড়ি সিনেমার একটা ডায়লগ দিয়েছিলেন, হাউ ইজ দ্য জোশ, এবং সবাই পার্লামেন্টে বলছিলেন হাই স্যার, হাই স্যার। আজকের দিনেও কিন্তু জোশ ছিল আমাদের যে এই টান বাজেটটা দেখবো। 11টার থেকে শুরু হয়েছিল এবং মাননীয় অর্থমন্ত্রী ঠিক 11টা 58 বাজেটটা শেষ করে দিয়েছেন টাইমের মধ্যে। কিন্তু প্রত্যেকটা মানুষের যে জোশ ছিল সেই জোশটা কিন্তু আর হাই নেই, লো হয়ে গেল। 11টা 55 যখন তিনি ঘোষণা করলেন যে আয়কর কাঠামোয় কোনো বদল আসছে না, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, দেখো যতবার বাজেট হয়েছে সেই বাজেট বক্তৃতা দীর্ঘায়িত হয়েছে, কিন্তু সাধারণ মানুষ ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি স্বাধীনতার পর থেকে যতবার বাজেট শুনেছেন, 1961 সালের পর থেকে যবে থেকে এই আয়কর আইন প্রবর্তন হয়েছে তখন থেকে মানুষ কিন্তু এই টিভির পর্দায় চোখ রাখতো বাজেট শুনবার জন্য যে আয়করে কি পরিবর্তন হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বটাই চ্যালেঞ্জ ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে বাজার দর যেহেতু লাগাম ছাড়া, সাধারণ মানুষ চেয়েছিল যে আয়করের স্বস্তি। এবং সেই আয়করের স্বস্তি সাধারণ মানুষের যে জিজ্ঞাসা ছিল যে স্ট্যান্ডার্ড ডিডাকশানে 50,000 টাকা থেকে সেটা বাড়িয়ে 60,000 টাকা করা যায় কি না, এবং এর সঙ্গে সঙ্গে যারা পুরনো ট্যাক্স স্ট্রাকচারে ছিলেন তাদের ক্ষেত্রে সেকশন 24 ইন্টারেস্ট অন হোম লোন যেটা 2 লাখ টাকা ছিল সেটা বাড়ানো যায় কি না, বা 80Cতে যে ছাড় আমরাগুলো পাই 1,50,000 টাকা অবধি সেটাকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করা যেত কিনা। এই সব কিছুর উপরে উঠে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আগামী নির্বাচন অবধি যে আমাদের যে পরিকল্পনা ছিল যে হয়তো সাধারণ মানুষের মধ্যে একটু উদ্বৃত্ত টাকা আসবে, সেটা আয়করের স্বস্তির মাধ্যমে, এবং সেই উদ্বৃত্ত টাকা নিয়ে মানুষ বাজারে যাবেন, বাজারে দিয়ে জিনিসটাকে খরচা করবেন, টাকাটাকে খরচা করলে চাহিদা সৃষ্টি হবে, চাহিদা সৃষ্টি হলে প্রোডাকশান বাড়বে, প্রোডাকশান বাড়লে হয়তো এমপ্লয়মেন্ট বাড়তে পারত। সাধারণ মানুষের সেই যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা কিন্তু আজকে 1 ঘন্টা পর আর নেই। এবং আপনাকে একটা কথা বলে রাখছি যে ভারতবর্ষের নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রত্যাশা যেটা ছিল ট্যাক্সের উপরে একটা ছাড়, সেই ছাড়টা কিন্তু হলো না। কিন্তু অন্যান্য আরও উনি অনেক কিছু ঘোষণা করলেন, সেই ঘোষণাগুলো কিন্তু আপনি দেখবেন দীর্ঘায়িত একটা প্রচেষ্টার মধ্যে। এখানে 2030কে নিয়ে আমরা একটা লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম, আজকে উনি বললেন 2047কে ধরে আমাদেরকে এগোতে হবে, এবং সেই 2047-এ আমি বাঁচবো কিনা আমি জানি না, কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা চটজলদি যদি একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে সাধারণ মানুষকে যদি একটা জনকল্যাণমূলক কিছু একটা স্বস্তির জায়গায় নিয়ে যাওয়া যেত, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু উনি অনেক ব্যালেন্সড বাজেট বললেন এটা, এবং সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাই বেশি বলেছেন এবং স্টার্ট আপের কথা বলেছেন। এই স্টার্ট আপ দেখুন, সাধারণ মানুষ সবাই স্টার্ট আপে আগ্রহী নন, এই সাধারণ মানুষ স্টার্ট আপ করতে জানে না, তারা স্টার্ট আপের জন্য উৎসাহিত নন। স্টার্ট আপ হচ্ছে একটা সাধারণ কিছু জনগোষ্ঠীর মানুষ যাদের কাছে টাকা আছে, যাদের কাছে আইডিয়া আছে, যারা উচ্চশিক্ষিত, তারাই কিন্তু এই স্টার্ট আপে ইনভেস্টমেন্ট করবেন বা স্টার্ট আপ নিয়ে আগ্রহী হবেন। সাধারণ মানুষ যারা নিত্য নৈমিত্তিক সংগ্রাম করছেন, সরকারি ক্ষেত্রে আছেন, বেসরকারি ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই আয়করের যে স্বপ্নভঙ্গ সেটা স্বপ্নভঙ্গ হলো। এবং গৃহঋণ নেওয়ার জন্য যে প্রচেষ্টা সাধারণ মানুষের মধ্যে, সেটা কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরের মধ্যে, যেহেতু রেপো রেটটাকে বাড়ানো হয়েছে মূল্যবৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করবার জন্য, ব্যাংকের সুদের হারটা ক্রমাগত বেড়ে গেছে। 250 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর জন্য গৃহঋণ নেওয়ার যে প্রবণতা, মার্জিনালাইজ পিপুলের যাদের মধ্যে কিন্তু ওই রুটি কাপড়া মাকানের স্বপ্ন ছিল, তারা কিন্তু আর এই ক্ষেত্রে ওই হোম লোন নেওয়ার জন্য ইন্টারেস্টেড হবেন না। একটা জিনিস মাথায় রাখতে হবে শিলাদিত্য, যদি হোম লোনটা মানুষকে আপনি আরও কম পয়সার মাধ্যমে দিতে পারেন তাহলে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরটাও চাঙ্গা হবে, এবং সাধারণভাবে এমপ্লয়েবল কমিউনিটি যত আছে তার মধ্যে প্রায় 46% লোক কিন্তু এই রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত আছে। সেই জায়গাতে কিন্তু একটা এমপ্লয়মেন্ট বুস্ট আপ হওয়ার জায়গা ছিল, সেটা হলো না। কিন্তু আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে এই চটজলদি কিছু সুবিধে ছাড়াও
আমরা এই বন্দে ভারতের কথা শুনলাম। বন্দে ভারত কতগুলো কোচ হবে, সেই কোচগুলোকে বন্দে ভারতের স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, কিন্তু মেন জিনিস যেটা আমরা কয়েক বছর ধরে দেখেছি যে ভারতবর্ষের লাইফ লাইন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে রেল লাইন, এবং রেলের যে গতিপথ, সেই রেলের গতিপথে কিন্তু সিকিউরিটি একটা বড় জিনিস। এবং সিকিউরিটি আমরা কয়েকদিন আগে আসবে এই জায়গা নিয়ে আসবো। প্রসেনজিৎ বাবুর কাছে চলে যাবো। প্রসেনজিৎ বাবু, অনির্বাণ বাবু বলছেন যে কথাটা, সাধারণ মানুষ যারা চাকরি ক্ষেত্রে জড়িত, ট্যাক্সের ক্ষেত্রে এক্সেমশনের বিশেষ কোনো ঘোষণা আদৌ হলো না, বাজারের ক্ষেত্রে কোনো প্রভাব বা চাঙ্গা হওয়ার বিষয় সেন্সেক্স কি বলছে? দেখুন শিলাদিত্য, প্রথমেই বলে নিই যে এটা হয়তো ফাইন্যান্স মিনিস্টারের সবচেয়ে ব্রিফ বাজেট আমার মনে হয় দেখা 1 ঘন্টার মধ্যে উনি শেষ করেছেন। তো যদি এটা 3 মাসের বাজেট হয়, যদি 1 ঘন্টা হয়, তাহলে আমরা ভেবে নিতে পারি যখন 9 মাসের বাজেট হবে সেটা কত লম্বা হতে পারে। তো তার জন্য আমাদের চা জল খাবার নেক্সট টাইম জুলাইয়ের জন্য একটু তৈরি রেখো। আর অ্যাজ ফার অ্যাজ দি ট্যাক্সেশন ইজ কনসার্নড, দেখো এটা হচ্ছে কি একটা ভোট অন অ্যাকাউন্ট, এটা একটা ফুল বাজেট নয়। তো এই বছর যদিও সাধারণ মানুষ, আমি বলছি এই প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছিলেন 2019 সালে পীযূষ গোয়েল, তখন কিন্তু ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছিল, 87 এর রিবেট দেওয়া হয়েছিল সাধারণ মানুষের মনে। সেই জন্যই একটা প্রশ্ন চিহ্ন জেগেছিল যে অন্তর্বর্তী বাজেটেও তার মানে আয়কর হারে পরিবর্তন করা যায়। হ্যাঁ, এখন একখানা পপুলিস্ট বাজেট, তখন একখানা পপুলিস্ট বাজেট ছিল, আর এখন মোটামুটি একখানা পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বাজেটটা পেশ করা হয়েছে। এখন বিজেপি মনে করছে, বা হয়তো রুলিং পার্টি মনে করছে যে আজকে 350 পাবো কি 400 পাবো কি হয়তো 500খানা সিট পাবো। তো ওরা খুব বেশি এখন ইলেকটোরাল বাজেট নিয়ে খুব চিন্তা করছে না। এটা FM এর অ্যাড্রেসটা শুনে খুব স্পষ্ট বোঝা গেল। বাট অ্যাজ ফার অ্যাজ দ্য ডিমান্ড ইজ কনসার্নড, আমাদের যেটা স্টক মার্কেটে যেটা ডিমান্ডটা যেটা আসে, সেটা কিন্তু সারাক্ষণ বাজেট সেন্ট্রিক নয়, এটা কিন্তু আরও অনেক কিছু সিচুয়েশন দিয়ে আসে। তো আমার মনে হয় না যে এরকমভাবে মেজর কিছু চেঞ্জেস হবে স্টক মার্কেটে গোয়িং ফরওয়ার্ড। বাট এট দ্য সেম টাইম যেটা আমাদের একখানা আশা ছিল যে পার্সোনাল ইনকাম ট্যাক্সে একটু রিলিফ যদি পাওয়া যেতে পারে, যেটা অরিন্দম খুব রাইটলি ক্লেম করলো, যে এইটা হয়তো অনেক দিন ধরে আমাদের ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটে যেটা নিয়ে যাওয়া উচিত সেটা এখনও এলো না। আর এই বছরটা যখন ইলেকশনের প্রেশার নেই, মানে ইলেকশন রেজাল্টের প্রেশার নেই, এই বছরটা আমার মনে হয় যে এই জায়গায় এই সময়ে এই বাজেটে বসে হয়তো যদি ওই স্টেপগুলো নেওয়া যেত, তাহলে হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট খুব বেশি আসতো না, হয়তো পজিটিভ ইম্প্যাক্টই হয়তো বেশি হতো। আর এটা কিন্তু গভর্নমেন্ট রেভিনিউর উপর খুব বেশি চাপ দিত না। আর অ্যাট দ্য সেম টাইম স্টক মার্কেটের কথা বললে, আমরা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ক্যাপিটাল গেইনস নিয়ে খুব কথা বলেছি, তোমাদের স্টুডিওতেও কথা হয়েছে। বাজেটের একখানা ইনকাম ট্যাক্স ছাড়া যেটা অরিন্দম বললো সেটা হচ্ছে কি ক্যাপিটাল গেইনস নিয়েও মার্কেটের একখানা আশা ছিল। মার্কেট ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টেড যে এখান থেকে কালেকশন যদিও খুব বেশি নয়, কিন্তু এই অ্যাজ আ সিগন্যালিং ডিভাইস আমার মনে হয় এই জায়গাটা এলে কিন্তু মার্কেটের জন্য অনেক সুবিধে হতো। এক্স্যাক্টলি, মার্কেটের নিরিখেই বা কোথায় দাঁড়িয়ে, সঙ্গে জড়িয়ে রয়েছে কি রাজনীতি, জানবো আলোচনায়। কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা চলে যাব CII এর সাংবাদিক বৈঠকে। স্যাংশন ছাড়া আর কিছু উনি চাইবেন না, কিন্তু উনি আমাদের অনেক বেশি দিয়েছেন। উনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কি গত কয়েক বছরে আমরা কত দূর এগিয়েছি। উনি আমাদের ভবিষ্যতের একটা দর্শন দেখিয়েছেন যে এই দিকে দিশা। উনি বলে দিয়েছেন যে সরকার শুধু সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে খরচা করবে তাই নয়, পরিকাঠামো তৈরি করার জন্য রেল, এভিয়েশন, পোর্ট, গ্রিন এনার্জি এইসবের দিকেও এগোবে। এবং উনি বলে দিয়েছেন যে আমাদের ফিসক্যাল ডেফিসিট কমে গিয়ে 5.1% অফ জিডিপিতে যাবে। সুতরাং গভর্নমেন্ট এটা ইলেকশন ইয়ার হওয়া সত্ত্বেও খুব বেশি খরচার দিকে যাবে না, যাতে করে মার্কেটের দিকে খুব পজিটিভ সেন্টিমেন্ট যেতে পারে। CII এর সাংবাদিক বৈঠকে আমরা ছিলাম, আবারও চলে আসবে এই মুহূর্তে আলোচনায় কোহিনূর। অর্থাৎ যে কথা বারবার চলে আসছে যে প্রত্যাশা পূরণের জায়গা অন্তর্বর্তী বাজেট, কি মনে হয়? না, এক হচ্ছে আমি একটু রেকটিফাই করিয়ে দিই, জুলাই মাসে ইনি আর বাজেট পড়বে না, এটা বলে রাখলাম। 2 নম্বর হচ্ছে, দেখুন এই বাজেটটা নিয়ে অনির্বাণদার কথা আমি যতটুকু শুনেছি, একদম 58 মিনিটের বাজেট, ছোট, তার মধ্যে আমি ম্যাক্সিমামটাই শুনেছি খুব খাপছাড়া। যেমন ধরুন বললেন যে মহিলাদের লোন দেওয়া হবে, মুদ্রা লোন। এদিকে মুদ্রা লোন বর্তমানে নন পারফর্মিং অ্যাসেটের হিউজ পরিমাণে চলে গেছে,
গভর্নমেন্ট যে মুদ্রা লোন স্টার্ট করেছিল, যেটা নিয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, সেটা আপনি স্টেট ব্যাংকে এখন যান, একটা হিউজ নন পারফর্মিং অ্যাসেট হয়েছে, নিয়েছে, টাকা ফেরত আসেনি। এক। 2 নম্বর হচ্ছে এই যে মার্কেট থেকে টাকা বেরিয়ে গিয়ে এতগুলো ব্যাংকগুলো সংকুচিত হচ্ছে, আমাদের এত নন পারফর্মিং অ্যাসেট বেড়েছে, এত লোনস ওয়েভড অফ হয়েছে, এত অ্যাসেট বেরিয়ে গেছে, এইটা নিয়ে এক লাইন এই বাজেটে নেই যে এটা সিকিউরিটি কী করে হবে, কি করে আটকাবে, কি প্রসিডিওর হবে। উনি এফডিআই এর কথা বলেছেন, এক দেশ গঠিত হয়েছে জিএসটির মাধ্যমে, সে কথাও তো বলেছেন। হ্যাঁ, কিন্তু জিএসটি কম্পেনসেশন দেয় কত বছর বলছে সেটা বলিনি তো। জিএসটি কম্পেনসেশন কত ডিলে করে আসে। একটুখানি আটকাচ্ছি, শশী থারুর কি বলছেন আমরা শুনে নেব। Some serious questions about areas of omission. No reference to the success or failure of the PLI scheme, which is taking so much money. She talked about foreign investment without acknowledging that investment has come down significantly. She talked, frankly, about a number of things that are couched in vague language like for confidence and hope and so on. But when it comes to hard figures, there were very few figures available. For example, she talked about foreign direct investment without acknowledging that it has come down as a percentage of GDP, not gone up. She talked about, she didn't talk about unemployment, which has gone up to record levels. She didn't talk about youth unemployment. She didn't talk about declining female labor participation when talking about Nari Shakti. So there were so many omissions. I must say that this is going to be a very, very disappointing speech in terms of being couched entirely in generalities and without enough substance, nor any willingness to address the specific problems of the economy. She could have taken credit for certain things and challenged certain things, but instead what she gave us was nothing but unvarnished PR kind of rhetoric. So GDP has been given the new definition, that is governance, development and performance under the leadership of Prime Minister. Yeah, the GDP I see is government disruption. I see not just not development, but rather, frankly, demographic betrayal of the young. And when I see P, I see poverty rising, and particularly inequality at the bottom echelons of our society. So GDP has a very different meaning in what we are seeing in the country than what she is saying. Yes, sir. শশী থারুর সাংবাদিকরা মুখোমুখি হয়েছিলেন এবং বাজেট নিয়ে তার কথা বললেন। কৌস্তব, এই জায়গায় দাঁড়িয়ে মূলত কি মনে হচ্ছে? কোহিনুরের বক্তব্য যে মূলত ভোটের দিকে নজর রেখেই পুরোটা, এবং তারই সঙ্গে ঘোষণা যা হয়েছে তার সঙ্গে বাস্তবের অমিল। আমি বলবো এক কথায় অন্তর্সার শূন্য বাজেট। এই বাজেটে কোনো দিশাহীন বাজেট। হাঙ্গার ইন্ডেক্স কিন্তু, ভারতবর্ষের হাঙ্গার ইন্ডেক্স কিন্তু আমরা পাকিস্তানের থেকেও পিছিয়ে আছি। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। কর্মসংস্থান নিয়ে কি কথা আছে, কর্মসংস্থান নিয়ে কি দিশা আছে? যা যা বলেছিলেন সরকারে আসার সময় কোনোটাই হয়নি। আপনি আপনার কি হয়েছে পরপর 5 বছরে বললেন? কিছু হয়নি, কাজ হয়নি, চাকরি হয়নি। 2047 লক্ষ্যমাত্রার কথা বলেছেন। রেলের আলাদা করে কোনো বাজেট নেই। একটা ডেপুটি স্পিকার বিরোধীদের পক্ষ থেকে রাখা হয়, সেটা নেই। কোনোদিন ইতিহাসে এরকম হয়নি। কোনো কথা বলার সুযোগ দেব না। কদিন অধিবেশন হয়েছে, কদিন বন্দে ভারত তো সব না, জেনারেলের দিকে তাকাতে হবে, সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের দিকে তাকাতে হবে। কতজন ভারতবর্ষের কত পার্সেন্ট মানুষ শুধু বন্দে ভারতে চলতে পারে? বন্দে ভারত নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শুধু বন্দে ভারতের ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে চলবে না। জেনারেল কম্পার্টমেন্টে যে মানুষগুলো যায়, সাধারণ মানুষগুলো, স্লিপার ক্লাসে যে মানুষগুলো যায়, তার পাশে দাঁড়াতে হবে। আমি শুধু তোমাকে বলবো যে 2023 সালের বাদল অধিবেশনে এক সপ্তাহে 7টা বিল পাস করেছে। প্রতিটি বিলের জন্য 21 মিনিট সময় দেয়নি। 2023-এর শীতকালীন অধিবেশনে 146 জনকে সাসপেন্ড করেছে। তারপর 3 দিনে 14টা বিল পাস করেছে। আমি একটু বাজেটে আসবো, এই জায়গায় একটুখানি সুতনুবাবুর প্রতিক্রিয়া নিই। সুতনুবাবু, বিরোধীদের বক্তব্য অন্তঃসার শূন্য। দেখুন, বিরোধীরা কি বললো সেটা নিয়ে আমি খুব একটা কিছু যেতে চাইছি না। বাজেট এটা বেসিক্যালি ভোট অন অ্যাকাউন্ট, ফলে আগামী 3 মাস, কারণ এটা ইলেকশন ইয়ার। তো স্বাভাবিকভাবে পীযূষ গোয়েল 2019-এ কী করেছিলেন আমি সে বিষয়ে যেতে চাইছি না। মধ্যবিত্ত মানুষের যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ট্যাক্সের ক্ষেত্রে কি হবে। তো এই মুহূর্তে বিগত 2 বছরে আমরা দেখেছি ট্যাক্স ছাড় অনেকটাই এগিয়েছে। 5 লাখ ছিল, সেখান থেকে 7 লাখ হয়েছে। তো
ট্যাক্স ছাড় মানে ট্যাক্সেবল ইনকামটাকে বাড়ানো, মানে তুলে দিয়েছেন, মানে আপনি না ছাড় না, আমি বলছি যেটার উপরে ট্যাক্স দিতে হয় না, আমি সেই অ্যামাউন্টের কথা বলছি, সেটা ছাড় তুলে দিয়েছেন। এবং আপনি এটা মাথায় রাখবেন, এটা যেহেতু অন্তর্বর্তী বাজেট, ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের যে ম্যানিফেস্টো হবে সেখানে নিশ্চয়ই উল্লেখ করবে, তেমনি বিজেপির যখন ম্যানিফেস্টো হবে সেখানে নিশ্চয়ই উল্লেখ করবে থাকবে যে এটা 7 থেকে 8 হবে কিনা। আমি এই বিষয়ে 100% শিওর যে এই মুহূর্তে কোনো ছাড় ঘোষণা না করা হলেও জুলাই মাসে আমি একদম তৃণমূলের বলেছেন নাকি বিজেপি ক্ষমতায় আসবে না, আপনারা আগে নিজেদের জোট ঠিক করুন, জোট তো 20 বাও জলে ফুলে বিজেপির বাজেটটা বলুন, 300 সিটে 300 কেন 350 সিট নিয়ে ক্ষমতায় আসবে, বাজেটটা বলুন, সেটা শিওর বলছি, আপনি শুনুন, মন দিয়ে শুনুন, শুনছি সব শুনছি। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে মূলত বাজেট মানে এই নয় ইনকাম ট্যাক্স ছাড় কতটা দিলাম, বাজেট মানে সারা ভারতবর্ষ আগামী দিনে কি বলছেন, এটা সাধারণ মানুষের একটা ইন্টারেস্ট থাকবে না? কি বলছেন? এটাই তো সবথেকে বড় করে লোকে জানতে চায়। একটু আগেই একটু উনি হয়তো রাজনীতির কথা বলবেন না, শুধু জয় শ্রীরাম বলে চিৎকার করতে পারতেন, তাহলে সব সমস্যার সমাধান। আমি সেটা বলবেন না, বলুন। একটা বাজেট সবসময় একটা কিভাবে প্রগতিশীলতার দিকে ভারতবর্ষ এগিয়ে যাবে আর্থিক দিক থেকে তার একটা নিশ্চয় দিক থাকে, কিন্তু চাকরিজীবীরা তো এটা জানতে চাইবেন, এটা তো খুব স্বাভাবিক। কর বিশেষজ্ঞ যিনি রয়েছেন তিনি তো আমাদেরকে এটা বলছিলেন। লক্ষ্য করে দেখবেন যে বিগত 2022 থেকে 2023 আনএমপ্লয়মেন্ট রেট অ্যাটলিস্ট শহরে কমেছে। কোথায়, কোন রিপোর্ট? আপনি রিপোর্ট দেখুন, রিপোর্টটা কার? কোন রিপোর্টটা কার? সিএমআই এর রিপোর্ট না দেখে চেঁচামেচি করেন। আমি বলছি তো, আমি সবাইকে একটুখানি থামাচ্ছি, আমরা শুনে নেব জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি ঠিক কি বলছেন। एक विकसित भारत का लक्ष्य, एक आत्मनिर्भर भारत का लक्ष्य, एक विश्व गुरु बनने का लक्ष्य, उन तीनों लक्ष्यों के प्रति पूर्ण श्रद्धा के साथ और गति के साथ भारत बढ़ चुका है। हमारी 4 जो जात प्रधानमंत्री के मस्तिष्क में है, हमारी महिलाएं, हमारे नौजवान, हमारे गरीब, हमारे अन्नदाता, उनके पूर्ण रूप से ऊर्जावान होने के आधार पे ही भारत आगे बढ़ेगा। और जो नए नए कीर्तिमान हर एक क्षेत्र में हमने स्थापित किए हैं, चाहे अधोसंरचना हो, चाहे प्रधानमंत्री आवास योजना हो, जो चाहे गरीब कल्याण योजना हो, चाहे आयुष्मान कार्ड योजना हो, एक एक क्षेत्र में हमारे नौजवानों ने नए कीर्तिमान स्थापित किए हैं, चाहे ओलंपिक्स हो, चाहे कोई भी प्रतिस्पर्धा हो। भारत अब आगे बढ़ चुका है, यही समय है, सही समय है। बहुत बहुत धन्यवाद। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকের কাছে আসছে, একটু লিপিকাদির কাছে যাব। লিপিকাদি কি বলবেন আপনি? যদিও আপনার নেতৃত্ব বলে দিচ্ছে বারবার করে অন্তঃশাসন। একদমই, মানে আমরা তো শুনলাম একটু আগে শশীজি বললেন, শশীজি রিসেন্ট এসেও গেছেন কলকাতাতে আমাদের ম্যানিফেস্টো নিয়ে, উনি মানুষের সাথে ঘুরে ঘুরে আমাদের মানে সমাজের যারা মানে একটা পজিশনে রয়েছে তাদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলছেন, কথা বলে সেটা তৈরি করা হচ্ছে। কিন্তু আমার অদ্ভুত লাগলো উনি বললেন যে কিছু মানে বলবো না আমি, মানে যা আগে পীযূষ গোয়েল যা বলে গেছেন। আর একটা জিনিস চিন্তা করুন তো, এখন তো আর রেল বাজেট আলাদা করে হয় না, রেলের জন্য বরাদ্দ হলো বোধহয় 2 মিনিটও নয় রেলের জন্য বরাদ্দ করলেন। বন্দে ভারত নিয়ে তো আমরা জানি, বন্দে ভারত নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আচ্ছা, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কি কথা হলো? মেয়েদের নিয়ে কোনো রকম কোনো নেই, এখানে কিচ্ছু নেই, নাথিং। যুবদের চাকরি নিয়ে কোথায় আনএমপ্লয়মেন্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় চাকরি বাকরির কোনো মানুষ তো ইকোনমিক পলিসির কথা বলেছেন, 11.8 কোটি কৃষককে আর্থিক অনুদানের কথা বলেছেন, মহিলাদের ব্যবসার উন্নয়নের কথা বলেছেন, এবং পরপর তো বলেছেন পরপর তো বলেছেন ছেলেদের যুবদের চাকরি কোথায়, এমএসএমই প্রসঙ্গ তুলেছেন, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কথা বলেছেন। আপনি মহিলাদের একটু বলেন শুনে নিন, লাইনটা কমপ্লিট করুন, একটু বলুন লিপিকাদি বলুন। শুধু বিশ্বগুরু, এরা কি করছে? এরা কি ভারতবর্ষটাকে শুধুমাত্র গুরু রাম মন্দির ধর্ম এই নিয়েই এটা মানুষকে গুলে খাওয়াবে? মানুষ তো চায় যে কর্ম চায়, মানুষ একটু সুস্থভাবে বাঁচতে চায়। আর 1947-এর কথা কেন, এই 2047-এর কথা কেন? আমরা রয়েছি 24-47 এত লক্ষ্যমাত্রার কথা বলছেন তো না, লক্ষ্যমাত্রা আগে আপনি কালকে কি করবেন সেটা বলুন। আপনি 2047-এর কথা বলছেন, কালকে কি হবে মানুষের তার কোনো
নেই। কোহিনুর, না আমি যেটা বলছিলাম যে একদমই বলছে যে মহিলা দিন বলছে না যে এমএসএমইতে, আমি বলছি এই সরকার এমএসএমইতে জোর কোনো দিনই দেয়নি। এই সরকার, আমি তো বলছি আমার এমএসএমইতে জোর দিলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা নিয়ে সবসময় গালাগালি শুনতে হয়, সবসময় মানে কি চপের শিল্প ইত্যাদি ইত্যাদি, এমএসএমইতে জোর দেয়নি। আপনি একটা জিনিস ভাবছেন যে এন্ট্রপ্রেনার করব, মহিলাদের আমরা এন্ট্রপ্রেনার করব, তাদেরকে আমরা স্টার্ট আপে লোন দেবো। আপনি কোন মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলছেন? আপনাকে গ্রামে যে গ্রামে ব্যাংক নেই, সেই ব্যাংক আরো সংকুচিত হচ্ছে, সেখানে আপনি মুদ্রা লোনের কথা বলছেন। একটা কোঅপারেটিভ ব্যাংকের কথা তুলেছে, এত বছরের বাজেট হলো, ব্যাংক সংকুচিত হচ্ছে, মুদ্রা লোনটা পাবেন কোত্থেকে? আপনি শুধু জাস্ট স্টার্টআপের মহিলাদের স্টার্টআপ একটা জাস্ট একটা আই ওয়াশ। মহিলাদের এম্পাওয়ারমেন্ট করতে গেলে তাদের ইনসেনটিভ স্কিমের মধ্যে আনতে হবে। সুতনু বাবু দেখুন, মহিলাদের একটুখানি আটকাচ্ছি, ফারুক আব্দুল্লাহ এই মুহূর্তে কি বলছেন আমরা শুনবো। वो नरम रहेंगी, ये ना हो कि फिर शादियां टूट जाएंगी, ये नहीं होना चाहिए। क्योंकि आजकल की हालत तो वैसी हो रही है कि शादी ज़्यादा देर चलती नहीं है। उसकी तरफ भी हमें ध्यान चलना चाहिए कि कैसे घर चलें, घर आबाद रहें, शादियां आबाद रहें, ये ज़रूरी है। সুতনু বাবু, আমি 2-3টে বিষয় যেগুলো তথ্য ওনারা তুলে ধরেছেন তার কতটা সার্বত্তা আছে আমার মনে হয় অলরেডি গত বাজেটে ঘোষণা করা হয়েছিল যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, মূলত সেলফ হেল্প গ্রুপে খুব ন্যূনতম 20 জন মহিলা যুক্ত থাকেন। 83 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, সেখানে 1 লাখ ক্রোড় অলরেডি লাখপতি মহিলা যেটা তৈরি হয়েছে, এবং এই সেলফ হেল্প গ্রুপকে প্রচুর পরিমাণে লোন দেওয়া হয়েছে। উনি যেটা বলেছেন যে ইনসেনটিভ স্কিমেও তাদেরকে লোন দেওয়া হয়েছে। ইনসেনটিভ স্কিমটা কোথায়? ইনসেনটিভ স্কিম তো যেটা শুনুন, ইনসেনটিভ স্কিম বলুন, সবকিছু জাস্ট একটু সংক্ষেপে আমি একটু ওনাদের প্রতিক্রিয়া নেব। বলুন ইনসেন্টিভ স্কিম মানেটা কি বলুন? ইনসেন্টিভ স্কিমে মানে যে আপনি যে লোনটা নিচ্ছেন তার উপরে বেশ কিছু সাবসিডি থাকে, সেই সাবসিডি কোথা থেকে দিলেন? দেওয়া হয়েছে রাজনৈতিক বক্তব্যে আসবো। আমি একটু অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, যদি আপনি বলবেন যে রাজনীতির সঙ্গে যোগ নিয়ে, আপনি হয়তো সেই প্রসঙ্গে যাবেন না, কিন্তু যে প্রসঙ্গটা আপনি তুলেছেন যে অন্তর্বর্তী বাজেটে পীযূষ গোয়েল যদি বলে থাকতে পারেন, যদি যা বলেছিলেন অর্থাৎ ট্যাক্সে ছাড়ের কথা, তাহলে এক্ষেত্রে কেন নয়, যার দিকে সাধারণ মানুষ চাকরিজীবীরা তাকিয়েছিলেন। অনির্বাণ বাবু, না দেখুন, একটা কথা হচ্ছে অন্তর্বর্তী বাজেটের যে মানে ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি আমরা যাই বলি 2019-এর আগের অবধি এটা সত্যি সত্যি ওই ভোট অন অ্যাকাউন্ট হিসেবে পেশ হয় যে আগামী কয়েক মাসের খরচা চালানোর জন্য, কিন্তু মানুষের এক্সপেকটেশনটা বাড়তে থাকে কখন আপনি ঠিক ইমিডিয়েট 2019-এর বাজেটে যখন একটা আয়করের 87-এর একটা ডিবেটের কথা উনি বলেছিলেন, সেক্ষেত্রে মানুষের একটা এক্সপেকটেশন হয়েছিল। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি যতই বলুন রাজনীতি নেই এর মধ্যে, ভারতবর্ষের অর্থনীতি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং আজকের দিনে দাঁড়িয়ে 2024-এর যে লোকসভা ইলেকশন, সেই ইলেকশনটাকে মাথায় রেখে যে শাসক দল আছে সে কিন্তু এই বাজেটটা পেশ করে, যেটা মাথায় রাখতেই হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি যে সব কিছু নেগেটিভ তা নয়। ভারতবর্ষের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2014 সালে এই সরকার ক্ষমতায় এসেছিল, তারপরে 2016 সালে ডিমনিটাইজেশন হয়, তার কয়েক মাসের মধ্যে 2017 সালে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়, তার কয়েক বছরের মধ্যে কোভিড হয়, এবং কোভিডের পরেই আপনারা দেখবেন যে বিশ্বজুড়ে একটা যে জিওপলিটিক্যাল ইস্যুস মানে একটা আনস্টেবল হয়ে যায়, যেখানে দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে, মানে প্রায় 1.5 বছরের উপর হয়ে গেছে, আরেকটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ হচ্ছে। তো গ্লোবাল অর্থনীতি যেটা, সেটা ওয়ার্ল্ড ইকোনমিও কিন্তু একটা অন্য টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনি যতই অস্বীকার করুন যে ভারতবর্ষ তার বাইরে মানে সেটার দ্বারা নেগেটিভলি ইম্প্যাক্টেড নয়, আজকে রাজ্যের অর্থনীতি যেরকম ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত, সেরকম ভারতবর্ষের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। আমরা এই আত্মনির্ভর ভারত অভিযানের কথা বলি, যেখানে বলি যে ভারতবর্ষ আত্মনির্ভর হবে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে বিদেশ থেকে জিনিস আমদানি করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু জিনিস এখান থেকে রপ্তানি করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা আমরা বলি, সেক্ষেত্রে যে কোনো যিনি ব্যবসায়ী আছেন, যিনি ইনভেস্টমেন্ট করবেন, তাকে আপনি যতই স্বপ্ন দেখান, তিনি দেখবেন যে তার পুঁজির যাতে সিকিউরিটি থাকে এবং তার যাতে লাভ হয়, মুনাফা হয়, এবং সেটা তখনই সম্ভব যখন তার জিনিসটা বিক্রি হবে। এবং বিক্রি মানেই এই নয় যে সেটা শুধুমাত্র ভারতবর্ষে বিক্রি হবে, সেটা বিদেশেও বিক্রি হতে পারে। কিন্তু বিশ্ব জুড়ে যে টালমাটাল অর্থনীতি, যেখানে চাহিদার একটা ক্রমবর্ধমান আমরা দেখছি, নিচের দিকে মানে ক্রমহ্রাসমান
একটা গতিবিধি দেখছি, সেখানে ভারতবর্ষের অর্থনীতিতেও চাহিদার একটা আমরা নিম্নগতি পরিলক্ষিত হচ্ছে। এবং সেই চাহিদা যদি নিম্নগতি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আপনি একটা ক্লাস অফ পিপলকে দেখিয়ে যদি বলেন যে জিএসটি কালেকশন বেড়েছে, ডাইরেক্ট ট্যাক্স কালেকশন বেড়েছে, এটা সত্যি কথা, জিএসটি কালেকশন বেড়েছে, এটা সত্যি কথা। উনি যেটা বলেছেন যে ভারতবর্ষ লাস্ট 10 বছর আগে টোটাল ইনকাম ট্যাক্স কালেকশন বা ডাইরেক্ট ট্যাক্স কালেকশন যেটা হতো সেটা প্রায় ডবল হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা অসাম্যের পরিস্থিতিও সৃষ্টি হয়েছে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। অক্সফামের রিপোর্টে কি ভারতবর্ষে বৈষম্যের কথা বলা হয়েছে, আমি সেই রিপোর্টের মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনার সাদা চোখ দিয়ে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে সব লোককে আমরা সাধারণ মধ্যবিত্ত বললেও মানুষের মধ্যে একটা ক্লাসিফিকেশন এসছে। প্রান্তিক মানুষ যারা গ্রামে গঞ্জে আছেন, যারা কৃষকরা আমাদের সোনার ফসল ফলান দুহাত দিয়ে, এবং যাদের জন্য এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আপনি 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিতে পারছেন, সেই কৃষকদের জন্য কি উন্নতি হচ্ছে শুনুন। এই যে একটা কথা বলা হলো না যে ওই আমাদের অটল বিহারী বাজপেয়ীর একটা স্বপ্নের প্রকল্প ছিল জয় জওয়ান জয় কিষাণ, জয় বিজ্ঞান, সেটা আবার জয় ইনোভেশন হয়েছে। আর এই বিজ্ঞান আর ইনোভেশনের মধ্যে তফাৎ নেই, ইনোভেশন করলেই তো বিজ্ঞানের উন্নতি হবে, বিজ্ঞান থাকলে ইনোভেশন হবে। কিন্তু আমি বলছি এর মধ্যে দিয়ে সত্যি সত্যি যে সাধারণ কৃষক ভাইরা টিভির পর্দায় চোখ রেখেছেন, তাদের কৃষক সম্মান নিধি যোজনা যেটা আছে সেটা বাড়ানো হয়েছে কিনা আমি মানে খুব শিওর নই। আপনি দেখবেন হয়তো এই বাজেটের মধ্যে কৃষক সম্মান নিধির কথা বলা হয়েছে, কিন্তু তাদের কৃষকদের ইনকামটা ডবল করার প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার। সেক্ষেত্রে কৃষকদের ইনকামটা কতটা বাড়ানো যায়, এবং এর মধ্যে দিয়ে শুধু সামাজিক প্রকল্প দিয়ে আপনি যদি আয়ুষ্মান ভারত দিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চান, তাহলে আমি বলবো আয়করের মাধ্যমেও স্বস্তিটা দেওয়া যেত, এবং সাধারণ মানুষের এটা ভ্যালিড এক্সপেকটেশন ছিল। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা দীর্ঘকালীন ভিত্তিতে ভারতবর্ষে যে উন্নতি চাই সেটা নিয়ে কারোর কোনো সংশয় নেই। যারা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন তারাও চান যে ভারতবর্ষ যাতে আগের দিকে এগিয়ে যায়, এবং সোনার ভারতবর্ষ যদি হয় এবং বিশ্বের দরবারে যদি ভারতবর্ষের জগৎসভায় একটা শ্রেষ্ঠ আসন নেয়, সেটা আমরা সবাই চাই। কিন্তু সেটা করতে গেলে দীর্ঘকালীন পরিকল্পনা যেরকম থাকবে, স্বল্পকালীন পরিকল্পনাও থাকবে, এবং এই ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে কিন্তু একটা বাজেটকে আমরা বলি যে আগের দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে চটজলদি কিছু নেই বলেই সাধারণ মানুষের মধ্যে একটা মানে বলবো আগ্রহের যে উন্মাদনা ছিল সেই উন্মাদনাতে ভাটা পড়েছে। অনির্বাণ বাবু একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা শুনে নেব রাজনাথ সিং তিনি ঠিক কি বলেছেন। वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमण जी ने आज जो इंटरिम बजट पेश किया, यह फुल फ्लेज बजट नहीं है, इंटरिम बजट है, लेकिन इंटरिम बजट जो भी उन्होंने प्रस्तुत किया है वो बहुत ही इनकरेजिंग है, बहुत ही उत्साहवर्धक है, और आगे के लिए भी और अधिक आशाएं बढ़ती हैं। और भारत की इकॉनमी की साइज जितनी इस समय है, इसमें पूरी तरह से मैं आश्वस्त हूँ इस इंटरिम बजट के कारण ही जो भी इंडिकेशन इस बजट से मिले हैं कि हमारी इकॉनमी जो आज दुनिया की टाइप 5 कंट्रीज में है, उसकी साइज बढ़कर 2027 तक मोर देन $5 ट्रिलियन जाएगी, और 2030 आते आते मोर देन $7 ट्रिलियन तक पहुंचेगी। सर 2047 का जो एक रोड मैप दिया है प्रधानमंत्री जी ने, उस रोड मैप, उस टारगेट को हम अचीव करेंगे, हम लोग पूरी तरह से काम करेंगे। প্রসেনজিৎ বাবু, বাজারের জন্য কি কোনো দিক নির্দেশ, কোনো দিশার কথা কি বলা হলো আদৌ এই অন্তর্বর্তী বাজেটে? না, বাজারে আমি যতখানি লাস্ট ফিগারগুলো দেখলাম শিলাদিত্য, তখন বাজারটা একটু ফ্ল্যাট হয়ে গেছে। আর তার জন্য আমি একটু প্যানেলের মধ্যে বা তোমাদের মধ্যে একটু আমি ম্যাক্রো ইকোনমিক কিছু তথ্য জানিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু রিয়েলাইজ করতে হবে যে লাস্ট 8 বছর ধরে ফ্রম 16 অনওয়ার্ডস আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট সাইকেল আমাদের এখানে আমাদের দেশে নেগেটিভ যাচ্ছে, নেগেটিভ গ্রোথ রেটে যাচ্ছে। এই না যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু গ্রোথ রেটটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স, তার উপর ফ্যাক্টরি, তার উপর চাকরি, তার উপর ট্যাক্স, পুরো এই সাইকেলটাকে কিন্তু খুব ভীষণভাবে খারাপ করে দিচ্ছে। ওইটা কিন্তু আমরা লাস্ট কিছু বছর ধরে বাজেট থেকে এক্সপেক্ট করছিলাম যে প্রাইভেট ক্যাপেক্স কী করে আমরা বাড়াবো। যতই আমরা ট্যাক্স ছাড় দিই, কর্পোরেট ছাড় দিচ্ছি না কেন, কোম্পানিরা কিন্তু, টাটারা কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্ট করছে না, ওরা তার থেকে অনেক বেশি নেদারল্যান্ডসে আর ইংল্যান্ডে ইনভেস্ট করছে। তো এরকম কিছু সিচুয়েশন আছে যেটা মার্কেট চিন্তা করে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের প্যানেলের মধ্যে একজন বললেন ভোকাল ফর লোকাল, এই শব্দ তো, এই বাক্য তো বারবার করে এসছে। দেখুন, বাক্য এলে তো কিছু হবে না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আমাদের দেশে যদি আপনি একখানা সিম্পল ওয়ার্ড আছে গ্রোস ফিক্সড অ্যাসেট বলে, আমাদের দেশে কিন্তু গ্রোস ফিক্সড অ্যাসেট লাস্ট 3 বছর ধরে নেগেটিভ হচ্ছে।
মানে যেই ফিক্সড অ্যাসেটগুলো খারাপ হয়ে ভেঙে পড়ে যাচ্ছে আমরা কিন্তু সেটাকেও রিপ্লেস করতে পারছি না। আর এই ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে গিয়ে যে ক্ষুদ্র শিল্পীর মধ্যে যে গ্রোস ফিক্সড অ্যাসেট আছে, আপনি যদি পলিসি ডকুমেন্টটা পড়েন তাহলে ওখানে দেখতে পারবেন যে ওখানে 11% ড্রপ হয়েছে। তার মানে আমাদের যদি এখানে 100খানা ফ্যাক্টরি ওয়্যারহাউসেস বাড়ি হয়ে গিয়ে থাকে ফিক্সড অ্যাসেটের মধ্যে, 1 বছরের মধ্যে আমরা কিন্তু ওই এসএমইর মধ্যে ওটা প্রায় 90 হয়ে গেছে। সো এইখানে যেরকমভাবে মাল্টিপ্লায়ার এফেক্ট হওয়ার কথা ছিল এমপ্লয়মেন্ট জেনারেশনে আর ইনকাম জেনারেশনে, এটা কিন্তু ভীষণভাবে কমে গেছে। আর এই জন্যে গভর্নমেন্ট ফোর্সড হচ্ছে যে আমরা বেশি গভর্নমেন্টের তরফ থেকে ফিক্সড ক্যাপিটাল স্পেন্ডিং করি। তার জন্যে হয়তো গভর্নমেন্ট বা ফাইন্যান্স মিনিস্টার আজকে কোনো ট্যাক্স ছাড় দিতে পারছে না। এটা একটা ম্যাক্রো পিকচার বললাম। বাট হ্যাঁ, মার্কেট যদি বলেন তাহলে মার্কেট আজকের দিনে বা বাজেটের উপর খুব বেশি এখন হয়তো ফোকাস দিচ্ছে না, কারণ সবাই জানে যে এটা ইন্টারিম বাজেট, এটা 3 মাসের বাজেট, আসল বাজেটটা জুন জুলাই ওয়েনেভার হবে। বাট আমরা চাই যে মার্কেটের যে মেন ড্রাইভারটা লিকুইডিটি, যেটা ইন্ডিভিজুয়াল সেভিংস থেকে আসে, ওটা যেন খারাপ না হয়ে যায়। তা না হলে ওই যদি সিস্টেমটা যদি খারাপ হয়ে যায় তাহলে মার্কেটের জন্য প্রবলেম হবে আর গভর্নমেন্টের ফান্ড কালেকশনের জন্যও প্রবলেম হবে। কিন্তু একটা প্রসঙ্গ, আয়ের ক্ষমতা বেড়েছে, সঙ্গে ক্রয়ের ক্ষমতা বেড়েছে, এই প্রসঙ্গ উঠেছিল। আমরা অনির্বাণ বাবুর কাছে আসবো। আয়ের যত ক্ষমতা বেড়েছে শিলাদিত্য, তার থেকে কিন্তু ক্রয়ের ক্ষমতা অনেক বেশি বেড়েছে। সুতরাং এই জায়গাটাতেও আমরা আলোকপাত করব, কিন্তু একটু আমাদের অন্যান্য অতিথিদের প্রতিক্রিয়া নিয়ে নেব। কৌস্তব, ঠিক এই জায়গাতে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা যেমন ট্যাক্সের ক্ষেত্রে, তারই সঙ্গে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই প্রসঙ্গে বিশেষ কোনো দিক, বিশেষ কোনো দিশা? দেখো, নেই তো। আমি তো বলছি যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম। শিলাদিত্য, নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হলেন সেদিন কেরোসিন তেলের দাম ছিল 14 টাকার নিচে। বিরাট কোহলিও এত সেঞ্চুরি করতে পারবে না। বলছেন অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা সম্ভব নয়। কেরোসিন তেলের দাম হয়েছে, রান্নার গ্যাসের দাম 350 টাকা, রান্নার গ্যাস 1200 টাকা দাম হয়, তারপর 900 টাকা 950 টাকা হওয়াটাকে আচ্ছা দিন বলবো? আমি কি বলবো? 18 টাকা বেড়েছে। আমি বলছি, আমি তোমাকে বলছি শিলাজিৎ, তোমার পকেটে সব রঙের টাকা এসে গেছে, শুধু কালো টাকা বিদেশ থেকে ফেরত আসেনি। কি ব্যবস্থা হয়েছে? কেন নোটবন্দি কেন করা হলো? কিছু শিল্পপতিকে টাকা পাইয়ে দেওয়ার জন্য? কি কারণে? তার জন্য কি বন্ধ হলো? কি বন্ধ হলো? আমাদের কথা হচ্ছে বেরোজগারির কি হবে, হাঙ্গার ইন্ডেক্সের কি হবে, জিনিসপত্রের দাম কি হবে, প্রান্তিক ছেলেমেয়েরা কাজ পাবে কি কাজ পাবে না, তার দিশা দেখাতে হয়তো। এ তো কোনো দিশাহীন অন্তর্ছান শূন্য বাজেট, এবং যে বাজেটে সাধারণ মধ্যবিত্তের কোনো সুরাহা নেই, সেক্ষেত্রে কোনো দিশাহীন বাজেট একেবারে। সুতনুবাবু, আপনার কাছে আসবো। খালি কৌস্তব একটা কথা বলি, আমার পকেটে যে টাকা পরিশ্রমের এবং বেতনের, তা বলছি না, আমি বলে দিলাম, সবার পকেটে টাকা আছে, সবার পকেটে যে টাকা আছে, সব রঙের টাকা এসে গেছে। আমি এটা বলতে চাইছি, প্রসঙ্গগুলো এসছে। আমি ইনকাম ট্যাক্স নিয়ে যা বলার অলরেডি বলে দিয়েছি, কারণ এটা ইন্টারিম বাজেট। সাধারণত 2019-এ কি হয়েছিল আমি জানি না, ইন্টারিম বাজেটে সাধারণত ইনকাম ট্যাক্সের বিষয়ে তার কোনো পরিবর্তনের কথা সাধারণত ঘোষণা করা হয়। রেল নিয়ে প্রসঙ্গ এসছে, সাধারণত ঘোষণা, কিন্তু উত্তরটা একটু আগে অনির্বাণ বাবু দিয়েছেন। আসবো একটু আপনার কাছে, আমরা শুনে নেব। দিলীপ ঘোষ কি বলছেন একটু শুনে নি। 5 বছরের জন্যও বলে দিয়েছেন, কারণ এই সরকারই আগামী 5 বছর থাকবে। সেজন্য আগামী 5 বছরের যে টার্গেট সেটাও বলেছেন, আর সেটা বলার মতো আত্মবিশ্বাস আছে। টিএমসি যারা বাজেটই করতে পারে না সময়, যারা মানুষকে কোনো পরিষেবা দিতে পারে না, তারা কেন্দ্রীয় বাজেটের কী সমালোচনা করবে? সারা দেশের লোক বলবে বাজেট কী হয়েছে আর গত 10 বছর তারা কী পেয়েছে। হিসাব ছাড়া কোনো পয়সা কেউ দেয় না, আর দেবেও না। অনেক দিয়েছেন আর সেই টাকা সব আর ভূতের পেটে গেছে। সেজন্য কেন্দ্র সরকার বিনা হিসাবে আর টাকা দেবে না। সুতনুবাবু, হ্যাঁ, আমি রেলের জন্য, রেলের পরিকাঠামো এবং সেফটি খাতে পিএম গতিশক্তি যে প্রজেক্ট, সেখানে 3 থেকে 6 লক্ষ কোটি টাকা বছরে খরচ করার কথা বলা হয়েছে, এবং সেই বিষয়ে কাজ হচ্ছে। এবং মেন যে লাইনগুলো রয়েছে, যেখানে ডাবল আছে, সেখানে ট্রিপল আছে, সেখানে। কিন্তু সুতনুবাবু, এই প্রসঙ্গটাই তো বিরোধীদের বক্তব্য, নিরাপত্তা নিয়ে। আমি সেটাই বলছি, এই প্রসঙ্গটাই তো তুলছেন বিরোধীরা। ইউপিএ আমলে যে পরিমাণ রেল অ্যাক্সিডেন্ট হতো, সেই রেল অ্যাক্সিডেন্ট আপনি একটা বড় রেল অ্যাক্সিডেন্টে বিচার করবেন না, অনেক কমে গেছে। এবং সেই সঙ্গে আলোচনা হবে কখন কত অ্যাক্সিডেন্ট হতো, এখন কত অ্যাক্সিডেন্ট, এটা আলোচনার বিষয়। গতি রেল বাজেট আলাদা করে পেশ করছেন না কেন? যে রেল বাজেট আলাদা করে পেশ করছেন না কেন? লাস্ট 6 মাসে কটার রেল মন্ত্রী নাকি শিক্ষিত? বলতে দিন। আপনি বলে তো আপনি
প্লিজ 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 আমরা শুনে নিই বলুন সুতরাং সিপিএম তো জিরো বাজেট পেশ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে একেবারে দুলিশাত করে দিয়েছিল। আপনাদের এটা বলার কোনো অধিকারই নেই বাজেট নিয়ে। আমি অন্তত এইটুকু বামপন্থীদের কোনো বলার অধিকার নেই। টিএমসি তো আরো নেই। ভাবলাম রাম মন্দির করে সব সমস্যা সমাধান হয়ে যাবে। পরিস্থিতি পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন কখনো কখনো উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন কহিনুর না প্রত্যেকের রিঅ্যাকশন একটুখানি নেব। না না আমি উনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন মানে আমি ঠিক বুঝতে পারছি না। কখনো সিপিএম এর বাজেট, কখনো তৃণমূলের বাজেট, আমি যা শুনলাম আর কি। আমাকে বলতে একটা স্পেসিফিক টপিক নিয়ে যদি আলোচনা হয় তাহলে সেটা বলা যায়। দেখুন আপনি তিনটে জিনিস এখানে উঠে এলো। একটা হচ্ছে আমাদের রেলের সিকিউরিটি। এটা তো ডেফিনিট যে এই সরকার এসে গত বছর বাজেট প্রেস করতে গিয়ে বলেছিল যে আইএসএফ কোচ তুলে দিয়ে সব এলএইচবি কোচ লাগানো হবে, এলএইচবি কোচ সেন্সার হবে, মানে সেফ হবে। কি দাঁড়ালো পরিস্থিতি আমরা দেখলাম আজ অব্দি আমরা সিগন্যালিং সিস্টেম প্রপার হলো না। পরপর দুটো সেকশন, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে, একটা ইস্টার্ন রেলওয়ে, পরপর দুদিন সিগন্যালিং ফেলিয়ারের জন্য অ্যাক্সিডেন্ট হলো। আপনি ভাবতে পারেন 2024-এ এসে সিগন্যালিং ফেলিয়ারের জন্য রেল অ্যাক্সিডেন্ট। বাজেটে রেলের নিরাপত্তায় বিশেষ কোনো ঘোষণা পরিলক্ষিত হলো? কোথায় আপনি বলুন। যে বললো যে স্পেসিফিক ট্রেন, এবং এটাকে গ্লোরিফাই করা। যেহেতু নরেন্দ্র মোদী বন্দে ভারত বলে একটা ট্রেন এনেছেন, সেটাকে বারবার গ্লোরিফাই করে তেল দিয়ে রাখা আর কি, আর কিছুই না। জিএসটি কালেকশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট জিএসটি কালেকশন প্রায় আপনি জানেন 37,791 করোড় এবছর টার্গেট আছে, বছর ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জিএসটি রিটার্নস ওয়েস্ট বেঙ্গলে তো আমি শুনেছি তো বেশি। এটা তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রশংসা আসছে। এনিওয়েজ বিজেপি একরকম ওখানে বলে এখানে বলে। আমি যে জায়গাটার মধ্যে বারবার কথা বলছিলাম যে এমপ্লয়মেন্ট জোগাড় করতে হবে, অর্থনৈতিক বৈষম্যটা কমাতে হবে, ব্যাংক সংকুচিত হচ্ছে, ব্যাংকটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। 1 লাইন 10 বছরে প্রভূত উন্নয়নের কথা বলেছেন, স্কাই ইজ দ্য লিমিট উল্লেখ করেছেন এবং ইকোনমিক পলিসির কথা বলেছেন। 11.8 কোটি কৃষককে আর্থিক অনুদানের কথা বলেছেন। মহিলা ব্যবসা তাদেরকে উৎসাহ দেওয়ার কথা বলেছেন। সোলার এনার্জির কথা বলেছেন। পরপর তোর সঙ্গে মেডিকেল কলেজ আরো স্থাপন করা হবে, পরপর ঘোষণার কথা বলেছেন। আয়ুষ্মান ভারতের প্রসঙ্গে আশা কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বলেছেন। এটা তো এগুলো তো বক্তৃতা বলা যায়, ইলেকশন আপনি ফিরিয়ে একটা বলি। আপনি বলুন তো গত বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আনইউটিলাইজ কত আছে জানেন? 81% শুধু টেলিকমে আছে। 81% টেলিকমে। যখন সেক্রেটারিকে জিজ্ঞেস করা হয়েছিল যে হয়নি কেন, উনি পরিষ্কার বললেন যে রাস্তাঘাট হয়নি, কারণ কি স্টেট পিডাব্লিউডিকে টাকা দেওয়া হয়েছিল, তারা খরচা করতে পারেনি, হলো ইত্যাদি ইত্যাদি হলো। কত হয়নি? 34%, 38%, না স্টেটের দোষ। 81% টেলিকম সেক্টরে, আইটি সেক্টরে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে এই সরকার কেন বিএসএনএল এ 5G আমরা ব্যবহার করতে পারবো না? কেন 4G ব্যবহার করতে পারবো না? কেন প্রাইভেট সংস্থার মুখ হবে নরেন্দ্র মোদী? এক সেকেন্ড, কেন আমার এত বড় টেলিকম ইনফ্রাস্ট্রাকচার থাকতে সেখানে ইনভেস্টমেন্ট হবে না, সেখানে এমপ্লয়মেন্ট হবে না? লিপিকা দে, কথা তো আমরা বারবার করে শুনছি, আত্মভারত শুনেই যাচ্ছি শুধু। মানে এটা তো পরিষ্কার হয়ে গেছে যে একমাত্র আদানি আম্বানির জন্য বিজেপি সরকার, আর সাধারণ মানুষের জন্য নয়। গ্রামে ছেলে মেয়েদের চাকরির মানে ব্যবস্থাটা তো ওই অগ্নিপথ করে, ওটা তো একেবারে সিকিউরিটির জায়গাটাকে বরবাদ করে দিয়েছে, আর কোনো সিকিউরিটি নেই। তো কোথায় কি আছে আমি সেটা, আর আমার খুব অবাক লাগলো যে রেলের জন্য একটুখানি আটকাচ্ছি, মার্জনা করবেন, আমরা শুনে নেব এসএস আলুওয়ালিয়া, তিনি ঠিক কি বলছেন। আজকে যে 1 কোটি মানুষের ডিমান্ড নোট ইনকাম ট্যাক্সের তরফ থেকে 10,000 থেকে 25,000 টাকা অবধি ছিল, সেটা ক্ষমা হয়ে গেল প্রায় 1 কোটি পরিবারের, সেটা কিছুই নাই। আর 2.5 লক্ষ টাকা ছিল 2013-14-তে এক্সামশন রেট, আজকে 7.5 লাখ টাকা হয়ে গেল। তার কোনো চোখে দেখতে পাচ্ছেন না, বেনিফিটটা নেবেন ওনারা, কিন্তু চোখে দেখতে পাচ্ছেন, লোককে বলতে দেবেন না। আর যেটা ফিউচারিস্টিক বিকশিত ভারত, সেটা উনি দেখতে পারবেন না। কেন? বিকশিত ভারত হলে চারিদিকে চহুমুখী ডেভেলপমেন্ট হবে, যেটা ওনাদের সহ্য হবে না। আজ পশ্চিমবাংলার মিনিস্টারদের বাড়ি থেকে পশ্চিমবাংলার তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা
কয়েক হাজার কোটি টাকা প্রপার্টি, হাজার কোটি টাকা কোথা থেকে পাওয়া যাচ্ছে? বাংলা গরিব নয়, বাংলাকে গরিব করে দেওয়া হচ্ছে চুরি করে। বাংলা সত্যি একটা সোনার পাখির মতন আছে, সেই সোনার পাখির বাংলাকে চুরি করে, লুট করে, কাটমানি করে শেষ করেছে। मैं ये बोल सकती हूँ, महिला को पूरा जैसा प्रधानमंत्री आवास योजना से शुरू करके उनका जो मातृत्वकालीन योजना होते हैं, उसका जो कैंसर सर्वाइकल वैक्सीन का पूरा उन लोगों को बढ़ाना, ड्रोन दीदी को बढ़ाना, 1 करोड़ ड्रोन दीदी से 2 से 4 करोड़ ड्रोन दीदी बनाना, कोटिपति दीदी बनाना, ये सब बहुत सारा कुछ महिला को हाथ मतलब सख्त करने के लिए, स्ट्रेंथ देने के लिए ये सरकार बहुत कुछ कर रहे हैं। हम लोग बहुत खुश है कि युवा स्पेशली, महिला स्पेशली, किसान स्पेशली और गरीब स्पेशली, ये 4 विभाग के लिए प्रधानमंत्री जी ने सोचा है। कोई जातिगत विभेद नहीं है, सिर्फ गरीब, महिला, युवा, किसान, ये देश का हमारा मतलब 4 हाथ है। माँ दुर्गा का जैसा हाथ होता है 10 में 4 हाथ, ये है माँ दुर्गा का, ऐसे ही इसको स्ट्रेंथ देने के लिए ये बजट है। এই বাজেট ঐতিহাসিক বাজেট লোকসভা নির্বাচনের আগে, মানে ইন্টারিম বাজেট বললেও এটাকে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের কথা এখানে ভাবা হয়েছে, বিশেষ করে গরিব, মহিলা, যুবক এবং কৃষক 4 জনের কথা বিশেষ করে ভাবা হয়েছে। একজন মহিলা হয়ে বলতে পারি যে মহিলাদের সব বিষয়ে চিন্তা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে মহিলাদের অধিকার দেখানো হয়েছে, মাতৃত্বকালীন যোজনা যেগুলো রয়েছে সেখানে মহিলাদের যাতে পোষণ অভিযানেও যেন মহিলারা আরো বেশি করে ভাগ নিতে পারে সেটা দেখা হয়েছে, শিশুদের জন্য দেখা হয়েছে, এবং ক্যান্সার যারা সার্ভাইকাল রয়েছে বিশেষ করে মহিলাদের জন্য, তার জন্য ভ্যাকসিনের জন্য মহিলাদেরকে বিশেষ অগ্রগতি দেওয়া হয়েছে। এছাড়া কিষানদের জন্য অগ্রগতি দেওয়া হয়েছে, যুবকদের জন্য অগ্রগতি দেওয়া হয়েছে, গরিবদের জন্য অগ্রগতি দেওয়া হয়েছে। ওভারঅল যদি আপনি বলে থাকেন যে এই বাজেট আমাদের মা দুর্গার 10টা হাতের মধ্যে যেমন 4টে হাত যেটা আছে, যে যুবা, মহিলা এবং কৃষক এবং গরিব, এই 4টে হাতকে শক্ত করেছেন নরেন্দ্র মোদী সরকার। राजनीतिक सवाल बस पश्चिम बंगाल के लिए करना चाहूँ। ममता बनर्जी इंडिया अलायंस की जो बात की जा रही थी, सीट शेयरिंग की बात पर बनती नहीं आ रही है। ममता बनर्जी कह रही है हम अकेले लड़ेंगे और हम अकेले ही बीजेपी से लड़ाई लड़ेंगे। तो कुल मिला के लगता है कि इंडिया गठबंधन का जो फुलवा था उसमें फूट पड़ चुकी है। कांग्रेस की राय अलग है और कांग्रेस और लेफ्ट की राय अलग है और ममता बनर्जी की राय अब अलग है। देखिए, ये हम लोग को पता ही था कि 2019 के पहले जो महागठबंधन बोल के नाम देके किया था, वही गठबंधन नाम को चेंज करके इंडिया अलायंस कर दिया है। उसमें भी सब स्वार्थ का था, अपने अपने स्वार्थ का, सीबीआई ईडी से बचने के लिए था। अभी कोई नहीं बचेंगे, आप देखा कल क्या हुआ था। तो एक एक करके जो चोरी, ऐसा करप्शन किया है उसको तो जेल जाना ही पड़ेगा। ये जनता चाहते हैं। गरीब